তীব্র সংঘাতের পর 10 দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল লেবানন কার্যকরের পরই তেল আবিবের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ বৈরুতের। হিজবুল্লাহকে শান্তি বজায় রাখার আহ্বান ট্রাম্পের। শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট। চুক্তিতে রাজি না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। The war in Iran is going along swimmingly, and it should be ending pretty soon. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সোহরওয়ার্দী। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তিনি এই যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে পুরো বিবৃতিতে হিজবুল্লাহর কথা উল্লেখ না থাকলেও চুক্তিতে গোষ্ঠীটিকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান ট্রাম্প। অন্যদিকে মন্ত্রিসভায় ভোট হওয়ার আগেই লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে ইসরায়েলে। দীর্ঘ সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে তিনি জানান, শুক্রবার থেকে এই যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করার আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই 10 দিনের যুদ্ধবিরতিতে দুই নেতা সম্মত হয়েছেন বলে জানান তিনি। গেল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ট্রাম্প তার বিবৃতিতে জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে লেবানন ও ইসরায়েলের সঙ্গে মিলে একটি স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে উল্লেখ না থাকলেও যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান ট্রাম্প। এদিকে ইসরায়েলি মন্ত্রিসভায় ভোট হওয়ার আগে ট্রাম্প লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করায় ইসরায়েলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানায়, মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এই ঘোষণা বিব্রতকর পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি সরকার এবং সাধারণ জনগণের একটি বড় অংশ চাচ্ছিল না এই যুদ্ধ এখনই থেমে যাক। ইসরায়েল নিজে থেকে ঘোষণা করার আগেই ট্রাম্পের এই আগাম ঘোষণা অনেকের কাছে বিস্ময়কর এবং অপ্রত্যাশিত ছিল। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তির খুব কাছাকাছি বলে আবারও পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। দেশ দুটিকে আলোচনা টেবিলে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সরকারের প্রতি নিজেদের সমর্থন অব্যাহত রাখতে বুধবার রাতে তেহরানে জড়ো হন হাজারো মানুষ। কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এদিন তেহরানে পৌঁছান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তাদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই দিন সৌদি আরবের জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আলোচনায় গুরুত্ব পায় ইরান ইস্যু। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা চলমান আছে বলে জানিয়েছে ইরান। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দ্বিতীয় দফায় বৈঠকের কোনো নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। এছাড়া ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এমনকি যতদিন প্রয়োজন ততদিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাবে বলেও জানান তিনি। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সামনে তিনি আরও দাবি করেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, কারণ ইরানের আর কোনো নৌবাহিনী নেই। একই বিবৃতিতে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন বলেন, অবরোধের আওতামুক্ত এলাকায় ইরানকে সহায়তাকারী জাহাজকেও লক্ষ্যবস্তু বানাবে যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের একনিষ্ঠ দাবি বলে মন্তব্য করেছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী প্রণালীর বিধিনিষেধ শিথিল করার কথা বিবেচনা করছে ইরান। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক তৎপরতা বন্ধের প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদে মাত্র এক ভোটের ব্যবধানে নাকচ হয়েছে। বিলটি 213-214 ভোটের ব্যবধানে নাকচ হয়। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ গত মাসের শুরুতে এমন একটি বিল পাশ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল।
কিছু রিপাবলিকান সিনেটর সাংবাদিকদের জানান, যুদ্ধ 60 দিন পর্যন্ত গড়ালে কংগ্রেসের অনুমোদনের বিষয়ে তাদের চিন্তাভাবনায় পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি আলোচনায় এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু তেহরানে জব্দ হয়ে থাকা বিপুল বৈদেশিক সম্পদ। তেল বিক্রির আয় থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সবই আটকে রয়েছে বিভিন্ন দেশে। বিশ্লেষকদের মতে এই অর্থ মুক্তি পেলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যুদ্ধবিরতির উদ্দেশ্যে ইরানের প্রস্তাবিত 10 দফার গুরুত্বপূর্ণ একটি শর্ত তাদের জব্দ হওয়া সম্পদ ফিরিয়ে দেয়া। আসন্ন দ্বিতীয় ধাপের ওয়াশিংটন তেহরান বৈঠককে ঘিরে আবারও আলোচনায় এসেছে এই ইস্যু। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে ইরানের প্রায় $100 বিলিয়ন সম্পদ আটকে আছে, যা মুক্তি পেলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিদেশে জব্দ থাকা ইরানের মোট সম্পদের মধ্যে রয়েছে তেল ও গ্যাস বিক্রি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, বিদেশি ব্যাংকে জমা আমানত এবং বিভিন্ন আর্থিক বিনিয়োগ। এসব অর্থ বর্তমানে চীন, ভারত, ইরাক, কাতার, জাপান এবং ইউরোপের কয়েকটি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আটকে রয়েছে। উদাহরণ হিসেবে চীনে অন্তত $20 বিলিয়ন, ভারতে প্রায় $7 বিলিয়ন, ইরাকে $6 বিলিয়ন, কাতারে $6 বিলিয়ন এবং যুক্তরাষ্ট্রে প্রায় $2 বিলিয়ন জব্দ রয়েছে। এই সম্পদ জব্দের সূচনা ঘটে 1979 সালে। তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি সংকটের জেরে যুক্তরাষ্ট্র প্রথমবার ইরানের সম্পদ জব্দ করে। পরবর্তীতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একাধিক দফায় নিষেধাজ্ঞা আরোপ করে। জব্দকৃত সম্পদ মূলত আন্তর্জাতিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের হিসাব এবং আর্থিক প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকে। নিষেধাজ্ঞা, আদালতের নির্দেশ বা নীতিগত সীমাবদ্ধতার কারণে ইরান এই অর্থ উত্তোলন, স্থানান্তর বা বিনিয়োগ করতে পারে না। অর্থাৎ নিজস্ব তেল বিক্রির আয় থাকলেও তা ব্যবহার করার ক্ষমতা সীমিত। সমালোচকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ কেবল অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক চাপ প্রয়োগের একটি কৌশল হিসেবেও ব্যবহৃত হয়। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে দেশটিতে উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং বিনিয়োগ সংকট তৈরি হয়েছে। এই অর্থ ফেরত এলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, রিয়ালের মান স্থিতিশীল হতে পারে এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। পাশাপাশি তেল খাত, বিদ্যুৎ, পানি ও অবকাঠামো উন্নয়নে বড় বিনিয়োগ সম্ভব হবে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরবর্তী পুনর্গঠন, শিল্প খাতের আধুনিকায়ন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারেও এই সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি অবকাঠামোর ক্ষতির পরিমাণ $58 বিলিয়ন বেশি বলে জানিয়েছে গবেষণা ও জ্বালানি বিষয়ক কোম্পানি রিস্টার্ট এনার্জি। সংঘাতে তেল গ্যাস স্থাপনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশভেদে, যা পুনরুদ্ধারে বেশ সময় লাগতে পারে। বিশ্লেষকরা বলছেন, এর প্রভাব শুধু ওই অঞ্চলেই নয়, বৈশ্বিক অর্থনীতিতেও পড়বে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধে জ্বালানি স্থাপনা লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালানো হয়। গবেষণা ও জ্বালানি বিষয়ক কোম্পানি রিস্টার্ট এনার্জির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতে এসব জ্বালানি খাতের অবকাঠামো পুনর্গঠনে মোট ব্যয় $58 বিলিয়ন পর্যন্ত হতে পারে। এর মধ্যে তেল ও গ্যাস স্থাপনাগুলোর ক্ষতি প্রায় $50 বিলিয়ন। 3 সপ্তাহ আগেও এই ক্ষতির পরিমাণ ধরা হয়েছিল $25 বিলিয়ন, যা এখন দ্বিগুণেরও বেশি। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি ব্যয় হবে রিফাইনিং ও পেট্রোকেমিক্যাল খাতে। এসব স্থাপনার জটিলতা এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে পুনর্গঠন ব্যয় বেড়েছে। পাশাপাশি শিল্প, বিদ্যুৎ ও পানি শোধন খাতেও অতিরিক্ত $3 থেকে $8 বিলিয়ন ব্যয় হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশভেদে ক্ষতির মাত্রা ও পুনরুদ্ধারের সময় আলাদা হতে পারে। ইরানের গ্যাস প্রক্রিয়াজাতকরণ, রিফাইনিং ও রপ্তানি অবকাঠামো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুনর্গঠন ব্যয় $19 বিলিয়ন পর্যন্ত হতে পারে। অন্যদিকে কাতারের ক্ষেত্রে ক্ষতি তুলনামূলক সীমিত হলেও রাস লাফান শিল্প এলাকায় প্রযুক্তিগতভাবে জটিল মেরামত কাজের প্রয়োজন হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই পুনর্গঠন কাজ নতুন উৎপাদন ক্ষমতা তৈরি করবে না, বরং বিদ্যমান সক্ষমতাকে অন্যদিকে সরিয়ে দেবে। এতে প্রকল্পে বিলম্ব ও বৈশ্বিক জ্বালানি বিনিয়োগে চাপ তৈরি হতে পারে। বিশেষ করে যন্ত্রপাতি ও দক্ষ জনবল সংগ্রহে বিলম্বই পুনরুদ্ধারের সময় নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। বোমার আঘাতে শুধু মানুষ নয়, ক্ষতবিক্ষত হয়েছে ইতিহাসও। ইরানের শত শত বছরের পুরানো প্রাসাদ, ঐতিহ্য আর সংস্কৃতি নিদর্শনে এখন ধ্বংসের চিহ্ন। ভাঙা কাঁচ, ধুলোমাখা সিংহাসন সহ সবকিছুই যেন অতীতের এক নিঃশব্দ আর্তনাদ বয়ে বেড়াচ্ছে। এই ক্ষতি শুধু একটি দেশের নয়, পুরো বিশ্বের ইতিহাসের ক্ষয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
so I can ask you questions. ইরানের রাজধানী তেহরানের গোলেস্তান প্রাসাদ ও সাদাবাদ কমপ্লেক্সে যুদ্ধের ছাপ স্পষ্ট। শত শত বছরের ইতিহাস বহন করা দেয়ালে দেখা গিয়েছে ফাটল। জানালার কাঁচ ভেঙে পড়ে আছে মেঝেতে। প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা জানালা আর সতর্কবার্তার সাইনবোর্ড যেন চেষ্টা করছে ইতিহাসকে আরেকটু সময় বাঁচিয়ে রাখতে। গোলেস্তান প্রাসাদের ভেতরে 350 বছরের পুরানো মার্বেল সিংহাসন তাখতে মারমারও ইসরায়েলের আগ্রাসন থেকে রক্ষা পায়নি। প্রাসাদের কর্মীরা জানান এই স্থাপনাটি ফতে আলী শাহের আমলের এবং এটি প্রাসাদের অন্যতম প্রাচীন অংশ। একই সঙ্গে 150 বছরের বেশি পুরানো হল অফ মিরর্সের ছাদ ও কাঁচ ভেঙে পড়েছে, যা ঐতিহ্যগত কারুকার্যের বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। ইস্পাহান শহরেরও একই দৃশ্য। ঐতিহাসিক নিদর্শনের অন্যতম স্থান গভর্নরের কার্যালয়েও এই হামলার হাত থেকে রেহাই পায়নি। স্থানীয়রা দাবি করেন ইস্পাহান শুধুমাত্র একটি শহর নয়, বরং সমগ্র বিশ্বের সম্পদ। এই ঐতিহ্যের প্রতি আঘাত মানে গোটা বিশ্বের ইতিহাসের ওপর আঘাত। ইস্পাহান শহর কেবল ইস্পাহান প্রদেশের অন্তর্ভুক্ত নয়, কিংবা ইস্পাহানের মানুষের একারও নয়। এই শহর কেবল ইরানের মানুষের সম্পত্তি নয়, এই শহর বিশ্বের উত্তরাধিকার। এই ঐতিহ্যকে সম্মান জানানো উচিত এবং এর প্রতি সম্মান কখনোই লঙ্ঘন করা উচিত নয়। নাকসে জাহানের মতো স্থাপনাগুলোর আশপাশে হামলার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। ইস্পাহানে রয়েছে 22,000-এর বেশি ঐতিহাসিক নিদর্শন, আর এসব ঐতিহ্যের ভবিষ্যৎ নিয়ে এর মধ্যেই উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেনের রাতভর রুশ হামলায় নিহত অন্তত 18, বিধ্বস্ত বিভিন্ন শহর, পাল্টা আক্রমণে রাশিয়াতেও প্রাণহানি, শান্তি আলোচনার পথ অনিশ্চিত বলছেন বিশ্লেষকরা। গাজা যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে সরাসরি আলোচনা টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস। কায়রোতে গোপন বৈঠকে উঠে এসেছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ, মানবিক সহায়তা আর ইসরায়েলের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশ্ন। মধ্যপ্রাচ্যের এই সংলাপ নতুন করে কূটনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। মিশরের রাজধানী কায়রোতে প্রথমবারের মতো সরাসরি বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও হামাস। সূত্রের বরাতে সংবাদ মাধ্যম সিএনএন জানায়, বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জ্যেষ্ঠ উপদেষ্টা আরিয়েল লাইটস্টোন, আর হামাসের পক্ষে প্রধান আলোচক ছিলেন খলিল আল হাইয়া। মার্কিন পররাষ্ট্র দফতর কিছু না জানালেও এই বৈঠককে গাজা যুদ্ধবিরতি টিকিয়ে রাখার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বৈঠকের মূল আলোচনায় উঠে আসে যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়ন প্রসঙ্গ। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা বন্ধ, মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা এবং অবরোধ শিথিলের দাবিতে জোর দেন আল হাইয়া। একই সঙ্গে এই শর্ত পূরণ না হলে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে যাওয়া সম্ভব নয় বলে স্পষ্ট করেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তাবে গুরুত্ব পাচ্ছে হামাসের নিরস্ত্রীকরণ। সূত্র বলছে, ইসরায়েল প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হলেও তার বিনিময়ে হামাসের অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি চেয়েছে। তবে হামাস এই প্রস্তাবকে অসম ভারসাম্যপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছে। উপত্যকায় ইসরায়েলি হামলা বন্ধ এবং নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি তুলেছে সংগঠনটি। গেল অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় বন্ধ হয়নি ইসরায়েলি হামলা। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি চুক্তির পরও দখলদারদের হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে গাজা শাসন, নিরাপত্তা কাঠামো এবং আন্তর্জাতিক বাহিনী মোতায়েন এসব প্রশ্ন এখনও অমীমাংসিত রয়ে গেছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। স্কুলে যাওয়ার পথে কাঁটা তারের বেড়া দিয়েছে ইহুদি বসতি স্থাপনকারীরা। এতে ঝুঁকি নিয়ে বিকল্প পথে স্কুলে যেতে হচ্ছে শিশুদের। মানবাধিকার সংগঠন একে এলাকা দখলের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখছে। পশ্চিম তীরে ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে ফিলিস্তিনিদের চলাচলের উপর নিষেধাজ্ঞা বেড়েই চলেছে, আর এর প্রভাব পড়ছে সাধারণ মানুষ আর শিশুদের ওপর। অবরুদ্ধ বাস্তবতায় স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে বহু ফিলিস্তিনি শিশুর। পশ্চিম তীরের উম্ম আল খায়র গ্রামে শিশুদের স্কুলে যাওয়ার পথ কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে ইহুদি বসতি স্থাপনকারীরা। স্থানীয়দের অভিযোগ, পাশের কার্মেল বসতি থেকে আসা লোকজনই এই বাধা তৈরি করেছে।
গ্রাম পরিষদের প্রধান খলিল হাতালিন জানান, শিশুদের নিরাপদ চলাচলের একমাত্র পথ এটি। সে পথ বন্ধ হওয়ায় শিশুদের ঝুঁকিপূর্ণ বিকল্প পথে যেতে হচ্ছে, যা সরাসরি বসতির কাছে দিয়ে যায়। ফলে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। টানা দ্বিতীয় দিনের মতো শিশুরা স্কুলে যেতে পারছে না। বসতি স্থাপনকারীরা তাদের স্কুলে যাবার পথটি বন্ধ করে দিয়েছে। ইসরায়েলি পক্ষ আমাদের একটি ভিন্ন পথে যেতে বলছে, যা খুবই বিপজ্জনক ও দীর্ঘ। তাই আমরা জোর দিচ্ছি সেই প্রধান পথ ব্যবহারের ওপর, যেটি দিয়ে আমাদের শিশুরা সবসময় যাতায়াত করেছে। বসতি স্থাপনকারীদের আসল লক্ষ্য শুধু রাস্তা নয়, বরং নতুন বসতি সম্প্রসারণ এবং পুরো জমি দখল করা। মানবাধিকার সংগঠন এই ঘটনাকে একটি বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখছে। তাদের দাবি, বসতি স্থাপনকারী ও ইসরায়েলি বাহিনী যৌথভাবে ফিলিস্তিনিদের ভয় দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা করছে, যা কার্যত জাতিগত নিধনের শামিল। পশ্চিম তীরে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে ফিলিস্তিনিদের চলাচলের উপর বিধিনিষেধ বেড়েই চলেছে। নতুন চেকপোস্ট, সড়ক অবরোধ আর বসতি সম্প্রসারণের ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। আন্তর্জাতিক মহল এই বসতিগুলোকে অবৈধ বললেও বাস্তবে এর বিস্তার থামছে না, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষ আর শিশুদের উপর। বরকতুল্লাহ, সময় সংবাদ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। গাজায় ইসরায়েলের হামলায় হাজার হাজার মানুষের অঙ্গহানি হয়েছে। কৃত্রিম অঙ্গ তৈরির প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে উপত্যকায়। এতে ভেঙে পড়েছে পুনর্বাসন ব্যবস্থা। চিকিৎসকরা বলছেন, এটি শুধু শারীরিক ক্ষতি নয়, দীর্ঘস্থায়ী মানসিক ট্রমাও। মানবিক সহায়তা ও সীমাবদ্ধতার মধ্যে আটকে আছে পুরো একটি প্রজন্মের জীবন। গাজার 14 বছর বয়সী ফাদেল আল নাজি একসময় ফুটবল খেলায় আগ্রহী ছিল, কিন্তু 2 পা হারিয়ে এখন ঘরের ভেতরেই বন্দি জীবন কাটছে তার। একই হামলায় তার ছোট ভাই এক চোখ হারিয়েছে। ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ছে নাজি। আগের জীবনে ফিরতে কৃত্রিম পায়ের ওপর নির্ভর করতে চায়। ইসরায়েলের হামলায় গাজায় প্রায় 5000 মানুষের অঙ্গহানি হয়েছে, যাদের বড় অংশই শিশু। কিন্তু উপত্যকায় কৃত্রিম অঙ্গ তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানের তীব্র সংকট। চিকিৎসকদের মতে, সরঞ্জাম না থাকায় অনেক জায়গায় পুরানো প্রস্থেটিক পুনর্ব্যবহার বা অস্থায়ী কাঠ পাইপ দিয়ে তৈরি অঙ্গ ব্যবহার করা হচ্ছে, যা সংক্রমণ ও জটিলতার ঝুঁকি বাড়াচ্ছে। মানবিক সংস্থাগুলো বলছে, এই সংকটের মূল কারণ আমদানিতে ইসরায়েলের বিধিনিষেধ। দীর্ঘ সময় ধরে কাঁচামাল প্রবেশ প্রায় বন্ধ। অন্যদিকে ইসরায়েলের দাবি, নিরাপত্তার কারণে দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রী নিয়ন্ত্রণে রাখা হয়, যাতে সেগুলো সামরিক কাজে ব্যবহৃত না হয়। এ পরিস্থিতিতে গাজার পুনর্বাসন ব্যবস্থা কার্যত ভেঙে পড়ছে। চিকিৎসকরা বলছেন, কৃত্রিম অঙ্গ ছাড়া রোগীদের স্বাভাবিক জীবনে ফেরা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। শিশুদের ক্ষেত্রে সমস্যা আরও গভীর, কারণ তাদের শরীর বড় হওয়ার সঙ্গে সঙ্গে বারবার নতুন অঙ্গ প্রয়োজন হয়। মানবিক সংস্থাগুলো সতর্ক করছে, এই সংকট শুধু শারীরিক নয়, দীর্ঘমেয়াদী মানসিক ও সামাজিক বিপর্যয় তৈরি করছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ক্ষমতায় এসেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর। রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের সম্পদ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন। ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে বিভিন্ন শহর। কিয়েভের পাল্টা আক্রমণে রাশিয়াতেও প্রাণহানির খবর পাওয়া গেছে। দুপক্ষের এই হামলায় শান্তি আলোচনা অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেন লক্ষ্য করে রাতভর 700-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। লক্ষ্যবস্তু করা হয় ইউক্রেনের বিভিন্ন শহর। রাজধানী কিয়েভ, বন্দরনগরী ওডেসা এবং শিল্পনগরী দিনিপ্রুতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কিয়েভে মধ্যরাতে সাইরেন বেজে ওঠার পরপরই শুরু হয় বিস্ফোরণ। একটি বহুতল ভবনে সরাসরি আঘাত হানে রাশিয়ার ড্রোন। এতে ভবনটি ধসে পড়ে। শহর কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে 12 বছর বয়সী শিশুও রয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, 600-র বেশি ড্রোন ও 44টি ক্ষেপণাস্ত্রের মধ্যে বেশিরভাগই ভূপাতিত করা সম্ভব হয়েছে। তবুও 26টি স্থানে সরাসরি আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের একাধিক শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল নয়, বরং নিষেধাজ্ঞা আরও জোরদার করা উচিত বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতির কথাও তুলে ধরেন তিনি, যা রাশিয়ার ব্যালিস্টিক হামলা প্রতিহত করার একমাত্র কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা।
পাল্টা হামলায় রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলেও প্রাণহানির খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতির পরও উভয় পক্ষের এই পাল্টাপাল্টি হামলা শান্তি আলোচনার পথ অনিশ্চিত করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধের পঞ্চম বছরে এসে সংঘাত থামাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও পাল্টাপাল্টি হামলায় তা আরও বহুদূর গড়াবে বলে মত তাদের। বরকতুল্লাহ, সময় সংবাদ। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ক্ষমতায় এসেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। অতীত ও বর্তমান রাজনীতিবিদদের সম্পদ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত প্যানেল। 2008 সালের পর থেকে ক্ষমতায় থাকা শত শত রাজনীতিক ও সরকারি কর্মকর্তা এর আওতায় পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। নেপালের জেনজি প্রজন্ম দেশটির রাজনীতিতে এনে দিয়েছে এক আমূল পরিবর্তন। কেপি শর্মা ওলির পতনের পর সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন তরুণ প্রজন্মের নেতৃত্ব দেয়া র্যাপার বালেন্দ্র শাহ। ক্ষমতায় এসেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন তিনি। অতীত ও বর্তমান শতাধিক রাজনীতিক ও কর্মকর্তার সম্পদ তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের প্যানেল। অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্ট বিচারপতি রাজেন্দ্র কুমার ভান্ডারীর নেতৃত্বে এই কমিটি আইনি মানদণ্ডে প্রমাণভিত্তিক তদন্ত চালাবে বলে জানিয়েছে সরকার। নেপালের সরকারি মুখপাত্র জানিয়েছেন, প্রমাণভিত্তিক ও আইনগত মানদণ্ড অনুসারে একটি নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হবে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো বাস্তবায়ন করবে। তবে কত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। বিশ্লেষকদের মতে এই তদন্তের আওতায় 2008 সালের পর থেকে ক্ষমতায় থাকা শত শত রাজনীতিক ও সরকারি কর্মকর্তার সম্পদ ও আর্থিক লেনদেন খতিয়ে দেখা হতে পারে। নির্বাচনের সময় বালেন্দ্র শাহের দল আর এসপি দুর্নীতি দমনকে অন্যতম প্রধান প্রতিশ্রুতি হিসেবে সামনে রেখে প্রচারণা চালায় এবং দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলোকে হারিয়ে জয়লাভ করে। এর আগে ক্ষমতায় এসে কূটনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেন শাহ। দীর্ঘদিনের প্রথা ভেঙে একসঙ্গে 17 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে নেপালের অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির উপর জোর দেন, যা আন্তর্জাতিক অংশীদারদের কাছে একটি সমন্বিত রাষ্ট্রনির্ভর কূটনীতির বার্তা হিসেবে দেখা হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি 2000-এর বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে, যা মোট কর্মীর প্রায় 10%। বুধবার লন্ডনে বিবিসির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অল স্টাফ বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। গণমাধ্যম বলছে, আগামী 18 মে বিবিসির নতুন মহাপরিচালক পদে আসছেন ব্রিটিশ ব্যবসায়ী এবং EMEA বিজনেস গ্রুপের কর্ণধার ম্যাথিউ জন ব্রিটেন, যিনি ম্যাট ব্রিটেন নামে বেশি পরিচিত। ম্যাট ব্রিটেন আসার 1 মাস আগেই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল বিবিসি। অবশ্য ফেব্রুয়ারিতে 60 কোটি পাউন্ড সাশ্রয়ে বড় আকারে ছাঁটাইয়ের আভাস দেয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের পর প্রত্যেক কর্মীকে ইমেইল পাঠানো হয়। এর আগে 2011 সালে এমন বিপুল কর্মী ছাঁটাই হয়েছিল। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে আটকা পড়েছে যানবাহন। স্থানীয় সময় বুধবার রাতে প্রবল বৃষ্টিপাতে মিলওয়াকিতে 2 থেকে 4 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়। এতে সড়কে পানি জমে যানবাহন আটকা পড়ে এবং বিকল্প পথে ট্রাফিক সরিয়ে নেওয়া হয়। ঝড়ের প্রভাবে শহরের পয় নিষ্কাশন ব্যবস্থাও চাপে পড়েছে। কোথাও কোথাও পানি নেমে গেলেও সড়ক ও খাল নদীর আশপাশে এখনও সতর্কতা জারি রয়েছে। জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত 11 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 22 জন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর। কুয়েঙ্কা মোলেতুরু সড়কে এলচোরো সেতুর যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে যায় বলে জানিয়েছে দমকল বিভাগ। গার্ডরেল ভেঙে নিচে পড়ার পর বাসটিতে আগুন ধরে সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, রেড ক্রস ও স্বাস্থ্য বিভাগের উদ্ধারকারী দল দ্রুত পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায় এবং মরদেহ উদ্ধার করে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। আন্তর্জাতিক সময়। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে বাড়ছে উত্তেজনা। প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। থেকে যদি আজকের দিন বাদ দিয়ে নির্বাচনের প্রথম দফা যে ভোট গ্রহণ সেটি যদি বলি, তাহলে 5 দিন বাকি রয়েছে। 23শে এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 152টি বিধানসভা আসনে নির্বাচন। আপনি জানেন যে নির্বাচনের ভোট গ্রহণের
24 ঘন্টা আগেই কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ হয়ে যায়। সে কারণে উত্তরবঙ্গ জুড়ে এখন বিজেপি, তৃণমূল এবং অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব, বলা ভালো একেবারে তারকা প্রচারকরা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। আপনি জানেন যে গতকালই দেশে আমাদের দেশের একেবারে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে, যে বিষয়টি নিয়ে বিশেষ করে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে নির্বাচন কমিশনকে এবং বিজেপিকে প্রায় এক কাতারে রেখেছে এসআইআর নিয়ে। আপনি জানেন যে এই ভোটার তালিকা নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় যে 91 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, পরবর্তীতে যে নামগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রাখা হয়েছিল এবং প্রায় 66 লাখ মানুষকে যেরকম ভাবে একটা ত্রুটি বিচ্যুতির কারণে আটকে রাখা হয়েছিল, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেন। এখনো পর্যন্ত 27 লক্ষ সেই নামের মধ্যে ক্লিয়ারেন্স মিলেছে, অর্থাৎ তারা ভোট দিতে পারবেন, এবং বাকি প্রায় যে অংশ এখনো পর্যন্ত ভোট দিতে পারেননি তারা কিন্তু যাচ্ছেন ট্রাইব্যুনালে। সুপ্রিম কোর্ট বলছে যে যারা প্রথম দফায় অর্থাৎ 23 তারিখে ভোট দেবেন তাদের যদি ট্রাইব্যুনাল থেকে 21 তারিখের মধ্যে ক্লিয়ারেন্স আসে তাহলে তারা ভোট দিতে পারবেন, এবং দ্বিতীয় দফাতেও যে ভোটটি 29 তারিখে হবে সেই ভোটটি 2 দিন আগে যদি ট্রাইব্যুনাল তাদের কাগজপত্র দেখে যদি তারা প্রকৃত ভোটার সেই হিসাবে সম্মতি দান করে তাহলে তারাও ভোট দিতে পারবেন। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী যারা রাজনৈতিক দল রয়েছে সেই সমস্ত রাজনৈতিক দল নৈতিক জয় বলে মনে করছে। আগে শুরুতেই বলেছিলাম যে নির্বাচনী প্রচারণা মাটি কামড়ে সমস্ত রাজনৈতিক দলগুলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে যেরকম ভাবে তাদের বিভিন্ন দুর্নীতি, স্বজন পোষণ, সীমান্ত সমস্যা, অনুপ্রবেশ এবং ভোটার তালিকা সংশোধনে ইস্যুতে তৃণমূল কংগ্রেসের যে বাগড়া দেয়া সে সমস্ত যেমন আনছেন, ঠিক পাল্টা তৃণমূল কংগ্রেসও কিন্তু কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবহার করে যেন তেন প্রকারেণ যেমন ক্ষমতায় আসতে চাইছে বিজেপি এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে কাজে লাগাতে চাইছে, এটিও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে। আপনি জানেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন আর সহিংসতা প্রায় একই পথ ধরে চলে। এখানকার পৌরসভা, পঞ্চায়েত, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, মোটের ওপর কোনো নির্বাচন, বাজার কমিটি নির্বাচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজনৈতিক সহিংসতা এবং হানাহানির ঘটনা ঘটে। গেল লোকসভা নির্বাচনেও একই রকম ভাবে প্রচুর মানুষের হতাহতির ঘটনা ঘটেছে, এবং সেই গোটা দেশে যখন 543টি আসনের ভোট হয়, বাকি রাজ্যগুলোতে যেখানে শান্তিপূর্ণভাবে ভোট হয় লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন, সেখানে পশ্চিমবঙ্গে এই সহিংসতার ঘটনা সত্যিকার অর্থে নির্বাচন কমিশন, কারণ তারাই তো দিন শেষে সুষ্ঠু এবং অবাধ এবং ভয়বিহীন নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন। এক্ষেত্রে এবার কিন্তু নির্বাচন কমিশনের নিরাপত্তার যে ছবিটা, সেই ছবিটা একেবারে আমার দেখা মতে, ধরুন আমি প্রায় 25 বছর ভারতের এই নির্বাচনগুলো কভার করে আসছি, আমি কিন্তু বিগত 25 বছরও এই নজিরবিহীন নিরাপত্তার ছবিটা আমার চোখে আসেনি। আপনি জানেন যে এবার যে 2 দফা নির্বাচন হচ্ছে, তাতে প্রত্যেক দফায় প্রায় 2500 কেন্দ্রীয় বাহিনী তারা মোতায়েন থাকছেন, এবং সঙ্গে কিন্তু রাজ্য পুলিশের যে সাধারণ কর্মী বা অফিসার তারাও থাকছেন, নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক থাকছে, এবং অবশ্যই দেশ বিদেশের গণমাধ্যম তো অবশ্যই পর্যবেক্ষণের ভূমিকা পালন করবেন। এই যে নির্বাচনের সহিংসতা রুখবার জন্য নির্বাচন কমিশন যেভাবে মাঠে নেমেছে, ঠিক একই রকম ভাবে আমরা দেখেছি যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির বিরুদ্ধে ভয় দেখানো, বিশেষ করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া, বিশেষ করে একটি নির্দিষ্ট ধর্মের মানুষ যারা সংখ্যালঘু মুসলিমদেরকে বেছে বাদ দেয়া এবং ভয়ের পরিবেশ তৈরি করা, সেটিও কিন্তু তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে। আবার এই ভয় নিয়েই রাজনীতি হচ্ছে, নির্বাচনে ভয় নয় ভরসা, বিজেপির ক্যাম্পেইন ভয় নয় ভরসা, সেটি দিয়েও কিন্তু বিজেপি বলছে
বলছে যে এই অনুপ্রবেশকারী নিয়ে যেরকম ভাবে তৃণমূল কংগ্রেস বলছে, আসলে ভয়ের কোনো জায়গা নেই, বিজেপিকে ভোট দিন, ভরসাই এখানে জিতবে। তো সব মিলিয়ে পশ্চিমবঙ্গে একদিকে যেমন তার হেভিওয়েট প্রচার করছে, অন্যদিকে নির্বাচন কমিশন নিরাপত্তার জোরদার করছে, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, সব মিলিয়ে কিন্তু নির্বাচনের সময়, ভোটের সময় যতই এগিয়ে আসছে ততই কিন্তু উত্তাপ বাড়ছে। তো এই ছিল আমার কাছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের আমার কাছে থাকা সবশেষ তথ্য। যুক্ত ছিলাম কলকাতায়। গাড়ির বাজারে আবারও বৈশ্বিক আধিপত্যের প্রমাণ দিয়েছে জাপানের অটোমোবাইল জায়ান্ট টয়োটা মোটর কর্পোরেশন। টানা ষষ্ঠবারের মতো বিশ্বের শীর্ষ গাড়ি বিক্রেতা হিসেবে অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। মার্কিন শুল্ক নীতির চাপসহ নানা বৈশ্বিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও গত বছর 1,13,00,000-এর বেশি গাড়ি বিক্রি করেছে টয়োটা গ্রুপ। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। গেল বছর মোট 1,13,22,575টি গাড়ি বিক্রি করেছে জাপানের অটোমোবাইল জায়ান্ট টয়োটা মোটর কর্পোরেশন। কোম্পানির দেয়া এই হিসাবের মধ্যে সহযোগী প্রতিষ্ঠান দাইহাটসু এবং হিনো মোটরসের উৎপাদিত গাড়িও অন্তর্ভুক্ত রয়েছে। বিক্রির পরিমাণ আগের বছরের তুলনায় 4.6% বেশি, যা জার্মানির ভলক্সওয়াগেন গ্রুপের মোট বিক্রিও ছাড়িয়ে গেছে। একই সঙ্গে এটি টয়োটার ইতিহাসের সর্বোচ্চ বিক্রির রেকর্ড হিসেবেও বিবেচিত হচ্ছে। দেশীয় বাজারেও শক্ত অবস্থান ধরে রেখেছে টয়োটা। শুধুমাত্র জাপানেই কোম্পানিটি 15 লাখের বেশি গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় 4.1% বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বিক্রি 8% বৃদ্ধি পেয়ে 25,10,000 ইউনিটে পৌঁছেছে, যেখানে হাইব্রিড গাড়ির চাহিদা বড় ভূমিকা রেখেছে। এছাড়া চীনে 17,80,000-এর বেশি এবং ভারতে 3,50,000-এর বেশি গাড়ি বিক্রি করেছে টয়োটা, যেখানে ভারতের বাজারে প্রবৃদ্ধি ছিল উল্লেখযোগ্য 17.1%। উৎপাদনের দিক থেকেও 2025 সালে জাপানে 3.27 মিলিয়ন ইউনিট গাড়ি তৈরি হয়েছে, যা আগের বছরের তুলনায় 4.7% বেশি। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। মানুষ নয়, দৌড়াবে রোবট, আর সেই দৌড়েই নির্ধারণ হবে ভবিষ্যতের প্রযুক্তির গতি। চীনের হিউম্যানয়েড রোবটের দ্রুততা পরীক্ষা করতে বেইজিংয়ের রাস্তায় মধ্যরাতেই হয় এই অনুশীলন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া পরীক্ষামূলক দৌড় চলে রোববার ভোর পর্যন্ত। বিশ্বজুড়ে যখন বাজছে অস্ত্রের ঝনঝনানি, সমরাস্ত্র আধুনিক থেকে অত্যাধুনিক করার দৌড়ে যখন পশ্চিমা দেশগুলো, তখন নীরবে চীন এগিয়ে যাচ্ছে তার নিজস্ব প্রযুক্তির উন্নতকরণে। কয়েকদিন পরপরই শি প্রশাসন নিয়ে আসছে আরও উন্নত মানুষের মতো দেখতে রোবট। চীনা নতুন বছরে তারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল রোবটের নাচ দেখিয়ে। এবার তারা সামনে আনছে রোবট কত দ্রুত দৌড়াতে পারে সে বিষয়টি। আর সে পরীক্ষা চালাতে বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোবটের দৌড় প্রতিযোগিতা। আগামী রোববার এই প্রতিযোগিতা উপলক্ষে আগে থেকে পরীক্ষামূলক একটি রিহার্সাল করে নিল 70টির বেশি রোবট। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ পরীক্ষামূলক দৌড় চলে রোববার ভোর পর্যন্ত। 21 কিলোমিটারের বেশি দীর্ঘ রুটে বাস্তব দৌড়ের মতোই সময়, নিয়ম এবং সহায়তা ব্যবস্থা অনুসরণ করা হয়। শহরের ব্যস্ত সড়ক থেকে শুরু করে পরিবেশ বান্ধব পার্ক পর্যন্ত বিভিন্ন ধরনের পথে রোবটের সক্ষমতা পরীক্ষা করা হয়। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবট এবং দূর থেকে নিয়ন্ত্রিত রোবট। গত বছরের তুলনায় অংশগ্রহণ প্রায় 5 গুণ বেড়ে এবার 100-র বেশি দলে পৌঁছেছে। এর মধ্যে প্রায় 40% দল স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করছে। তবে এই পরীক্ষায় প্রযুক্তিগত কিছু সীমাবদ্ধতাও সামনে এসেছে। কিছু রোবটের মোটর অতিরিক্ত গরম হয়ে বন্ধ হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার সমস্যা দেখা গেছে। কিছু দলের মতে রোবটের জয়েন্ট ঠান্ডা রাখা এবং অ্যালগোরিদম উন্নত করা জরুরি হয়ে পড়েছে। তারপরও প্রথমবারের মতো এত দীর্ঘ পথ পাড়ি দিতে পারাকে বড় সাফল্য হিসেবে দেখছেন প্রযুক্তিবিদরা। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হয়ে গেল কুকুরের গলায় পরানোর জন্য হীরাখচিত মালার প্রদর্শনী। প্রতিটি চেইন 18 ক্যারেট সোনা ও হীরা দিয়ে তৈরি। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, বিলাসবহুল এই পণ্য বিক্রির লভ্যাংশের 10% পশু আশ্রয় কেন্দ্রগুলোতে দান করা হবে। বানরের গলায় মুক্তোর মালার কথা শুনলেও কুকুরের গলায় হীরের মালার গল্পটা একেবারেই নতুন। আর এই গল্পের উত্থান যুক্তরাষ্ট্রের ব্যাকওয়ার্ড হোটেল নিউ ইয়র্কে। বিলাসবহুল আয়োজনের মধ্য দিয়ে পোষা কুকুরের জন্য হীরা খচিত কলার প্রদর্শন করা হয়েছে সেখানে।
আয়োজনে ক্যানাইন কালচার ডায়মন্ড এক্সপিরিয়েন্সের উদ্বোধন করা হয়, যেখানে পোষা প্রাণীর জন্য বিশেষভাবে ডিজাইন করা গয়না তুলে ধরা হয়। ফরাসি বুলডগ বাবাকে টাক্সিডো ভেস্ট পরিয়ে তার গলায় পরানো হয় ডায়মন্ড কলার। প্রতিটি কলার 18 ক্যারেট সোনা ও হীরা দিয়ে হাতে তৈরি। কিছু ডিজাইনে হার্ট শেপ ডায়মন্ড, বিশেষ চার্ম এবং হোটেলের নিজস্ব স্টাইল যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রাকেলি ওয়াটার্স স্বামীর জানান, পোষা কুকুরের প্রতি ভালোবাসা ও সম্মান জানাতেই এমন উদ্যোগ। I think dogs giving you more than you give them. আমার মনে হয় কুকুর আমাদের যতটা ভালোবাসা আর আন্তরিকতা দেয় আমরা ততটা দিতে পারি না, তাই তাদের প্রতি ভালোবাসা প্রকাশই আমার এই উদ্যোগ। Basically, and I love to help the communities. দ্য ডি ডায়মন্ড নিউ ইয়র্ক জানিয়েছে তাদের মোট লাভের 10% নিউ ইয়র্কের নো কিল পশু আশ্রয় কেন্দ্রগুলোতে দেয়া হবে। প্রতিষ্ঠাতার মতে এটি শুধু ব্যবসা নয়, বরং প্রাণীদের নতুন জীবন দেওয়ার একটি প্রচেষ্টা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় বসন্তের আগমনের সঙ্গে প্রকৃতিও যেন নতুন রূপে সেজে উঠেছে। দেশ জুড়ে শুরু হয়েছে চেরি ফুল উৎসব। রাজধানী সিউলের হান নদীর তীর থেকে শুরু করে জিনহে, গিয়ংচু কিংবা সুনের পার্কগুলো সবখানেই ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি পর্যটক। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ায় বসন্ত মানেই যেন এক জীবন্ত কবিতা। শীতের নির্জীবতা কাটিয়ে প্রকৃতি যখন নতুন করে জেগে ওঠে, তখন চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে চেরি ফুলের মায়াবী রূপ। সাদা আর হালকা গোলাপি পাপড়ির কোমল স্পর্শে ডেকে যায় শহরের পথঘাট, পার্ক আর নদীর তীর, যেন প্রকৃতি নিজেই হাতে এঁকে দিয়েছে এক স্বপ্নময় চিত্রপট। চেরি ফুলের এই সময়টুকু খুবই ক্ষণিকের, মাত্র কয়েক দিনের অতিথি, কিন্তু এই অল্প সময়ে তা মানুষের মনে তৈরি করে গভীর আবেগ, ভালোবাসা আর প্রশান্তির অনুভূতি। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে দেশ বিদেশি প্রকৃতিপ্রেমীরাই ছুটে আসেন এই সৌন্দর্যের কাছে। আমি তুরস্ক থেকে চেরি ফুল দেখতে এবার সিউলের ইয়াইদোতে এসেছি। তোমরা সুযোগ পেলে একবার অবশ্যই এখানে ঘুরতে এসো। এই সৌন্দর্য না দেখলে সত্যি অনেক কিছু মিস করে ফেলবে। চেরি ফুলগুলো সত্যি খুব অসাধারণ। রাজধানী সিউলের জামসিল লেক, বুসান কিংবা জিনহে, সবখানে এখন চেরি উৎসবের আমেজ। বিশেষ করে সিউলের হান নদীর তীর ইউইদোতে চেরি উৎসবকে ঘিরে তৈরি হয়েছে পর্যটকদের উপচে পড়া ভিড়। এই সময়টির জন্য অপেক্ষায় থাকেন প্রবাসী বাংলাদেশিরাও। দক্ষিণ কোরিয়ার চেরি উৎসব হচ্ছে বসন্তের আগমনী বার্তা, যেটা দেখতে দেশ তথা বিদেশ দক্ষিণ কোরিয়া এবং সহ দেশের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ আগমন করে। দীর্ঘ 5 দিন ডিউটি করার পরে শনিবার এবং রবিবার আমাদের বন্ধের ছুটিতে আমরা এই উৎসবে আসি। এটি আমাদের দ্বারা খুবই ভালো লাগে। চেরি সৌন্দর্য উপভোগ করতে সবাই মিলিত হয়ে এখানে এসেছি। চেরি ফুল কোরিয়াতে বছরে একবার আসে। এই সময়ে হয়তো এই সপ্তাহে চেরি ফুলের যে ফেস্টিভ্যালটা শেষ হয়ে যাবে। দক্ষিণ কোরিয়া এখন বসন্তের পূর্ণতা, আর সেই বসন্তকে আরো রঙিন করে তুলেছে চেরি ফুলের অপার সৌন্দর্য। রাজধানী সিউল সহ গোটা দক্ষিণ কোরিয়া এখন চেরি ফুলের স্বর্গরাজ্য। রাস্তার দুই পাশে সারি সারি চেরি ফুল, এ যেন প্রকৃতি নিজেই সাজিয়েছে এক জীবন্ত চিত্রকর্ম। রাত নামলেই আলোকসজ্জায় চেরি ফুলের সৌন্দর্য যেন আরো রহস্যময় হয়ে ওঠে। ঝলমলে আলো আর ফুলের কোমল রং একসাথে মিলে সৃষ্টি করে এক অন্যরকম আবহ, যা হৃদয়ে গেঁথে থাকার মতো। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি থাকলেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বাস, আসন্ন বিশ্বকাপে অংশ নেবে ইরান। ওয়াশিংটনের সিএনবিসি ইনভেস্ট ইন আমেরিকা ফোরামে এ মন্তব্য করেন তিনি। ইরানের অংশগ্রহণের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, নিজেদের যোগ্যতায় ইরান ফুটবল দল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে এবং ফুটবলাররা তাদের জনগণের প্রতিনিধিত্ব করে। একই সঙ্গে খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার অনুরোধ করেন ফিফা বস। আগামী 11 জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে বসছে ফিফা বিশ্বকাপ। তবে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের রাজনীতি উত্তপ্ত করে তুলেছে আসরটিকে। গেল 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় বদলে গেছে ভূ রাজনীতি, যে হামলা ও উত্তেজনার প্রভাব পড়ে ফুটবল অঙ্গনেও।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তোলে। ইরানি ফুটবলারদের নিরাপত্তা নিয়ে ট্রাম্পের প্রচ্ছন্ন হুমকির পর ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেয়ার দাবি জানায়। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেই অনুরোধ নাকচ করে দেয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চললেও ফিফা সভাপতি বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বরাবরই আশাবাদী ছিলেন। তার মতে মাঠের ফুটবলই পারে বৈরিতা কমিয়ে আনতে। ওয়াশিংটনের সিএনবিসি ইনভেস্ট ইন আমেরিকা ফোরামেও আবারও একই আশা প্রকাশ করেন ইনফান্তিনো। ইরান দল অবশ্যই বিশ্বকাপে আসবে। আমরা আশা করছি তখন পরিস্থিতি শান্তিপূর্ণ হবে। ইরানকে আসতেই হবে। তারা তাদের জনগণের প্রতিনিধিত্ব করে, তারা যোগ্যতা অর্জন করেছে, খেলোয়াড়রাও খেলতে চায়। আমি 2 সপ্তাহ আগে তাদের দেখতে গিয়েছিলাম। ইরান দল আন্তালিয়ায় অনুশীলন ক্যাম্প করছিল। তারা ভালো একটি দল। আমার মতে খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত। বিশ্বকাপ চলাকালীন যুক্তরাষ্ট্রে যে নিরাপত্তা শঙ্কা রয়েছে সে কথা স্বীকার করেছেন ফিফা সভাপতি। অবশ্য এরপরও ইতিহাসের সবচেয়ে বড় আসরের অংশ হতে আগ্রহ দেখিয়েছেন বিশ্বের কোটি কোটি দর্শক। 3 দেশে হতে যাওয়া এই বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন পড়েছে 50 কোটিরও বেশি। এ থেকেই স্পষ্ট হয় দর্শক আগ্রহের বিষয়টি। ফুটবল মাঠের অনিশ্চয়তা আর চমকই যে এই খেলার প্রাণ তা মনে করিয়ে দিতে ভুললেন না ইনফান্তিনো। ফেভারিট হলো তারাই যাদের কথা আপনি উল্লেখ করেছেন। ব্রাজিল তো আছেই, আর্জেন্টিনাও আছে, কিন্তু তারপরও কিছু চমকপ্রদ দল আছে যারা ভালো খেলছে। গত বিশ্বকাপে আমরা মরক্কোকে দেখেছিলাম। ওরা স্পেন, পর্তুগালকে বিদায় করে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল। খেলাটির সবচেয়ে দারুণ ব্যাপার হলো এটি খুবই অনিশ্চিত এবং আপনি নিশ্চিতভাবেই কিছু চমক দেখতে পাবেন। 1950 সালের পর কোনো দেশ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেনি। ইনফান্তিনোর বিশ্বাস 2026 সালেও তার ব্যতিক্রম হবে না। রাজনীতির রক্তচক্ষু উপেক্ষা করে শেষ পর্যন্ত জয় হবে ফুটবলেরই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। নিজের রেকর্ড নিয়ে কোনো চিন্তা করছেন না উসাইন বোল্ট, বরং কদিন আগে তার রেকর্ড ভাঙা অস্ট্রেলিয়ান বিস্ময়বালকের উদ্দেশ্যে বললেন এখনও দিতে হবে লম্বা পথ পাড়ি। ফুটবল প্রেমী এই অলিম্পিক কিংবদন্তি কথা বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড নিয়েও। তীব্র সমালোচনা করেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বিষয়ে। কদিন আগেই অস্ট্রেলিয়ায় ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যা করলেন গায়ট তা নিয়ে শোরগোল পড়ে যায় গোটা বিশ্বে। 200 মিটারের বয়সভিত্তিকে ভেঙেছেন উসাইন বোল্টের রেকর্ড। অস্ট্রেলিয়ান বিস্ময়বালককে ঘিরে এরপর থেকেই নানান আলোচনা। কেউ কেউ আখ্যায়িত করছেন নতুন বোল্ট হিসেবে, কেউ আবার বোল্টের থেকেও এগিয়ে রাখছেন। অনেকেই ভাবছেন গায়টের পায়ে ভাঙবে 8 বারের অলিম্পিক চ্যাম্পিয়নের সব রেকর্ড। যার সাথে এত তুলনা সেই বোল্ট অবশ্য নিজের রেকর্ড নিয়ে চিন্তায় নেই, বরং গায়টের উদ্দেশ্যে বললেন এখনো দিতে হবে লম্বা পথ পাড়ি। না, আমি চিন্তিত নই। তরুণদের মধ্যে আমি অনেক প্রতিভাগে উঠে আসতে দেখি, তবে এটা একটা দীর্ঘ পথ। কারণ আমি যখন ছোট ছিলাম তখন দ্রুত দৌড়ানোর জন্য অনেক কিছুই করতাম, কিন্তু সবকিছু নির্ভর করে আপনি কেমন ধারাবাহিকতা ধরে রাখছেন এবং আপনাকে গড়ে তুলতে সাহায্য করার জন্য সঠিক দল ও সঠিক মানুষ খুঁজে পাচ্ছেন কিনা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের পাঠ চুকিয়ে ফুটবলকে বেছে নিয়েছেন বোল্ট। পারভক্ত ম্যানচেস্টার ইউনাইটেডের ক্লাবের সাম্প্রতিক পারফরমেন্স যাচ্ছে তাই হলেও দুশ্চিন্তার কিছু দেখছেন না পৃথিবীর দ্রুততম মানব, বরং নতুন মৌসুমে নতুন আশায় বুক বেঁধে আছেন এই জ্যামাইকান। আমি মনে করি তিনি সঠিক পথেই আছেন এবং আগামী মৌসুমে আমরা নতুন খেলোয়াড় পাবো। তাই এটি একটি ভালো দিক। খেলোয়াড়রা তাকে সম্মান করে এবং তার জন্য কঠোর পরিশ্রম করবে এবং আগামী বছর আমরা আরো বেশি প্রতিযোগিতায় অংশ নেব। তাই পরের মৌসুমটি আরো অনেক সহজ হবে। বোর্নমাউথ কিংবা লিডস ম্যাচে রেড ডেভিলদের বিপক্ষে গিয়েছে রেফারিদের একাধিক সিদ্ধান্ত। এই নিয়ে যখন সমালোচনা তীব্র তখন তাতে যোগ দিলেন বোল্টও। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির নিয়মে ক্ষোভ ঝেড়েছেন সাবেক স্প্রিন্টার। ভিএআর শুরু হওয়ার আগে থেকে আমি এর বিপক্ষে ছিলাম, কারণ আমি জানতাম এমনটা ঘটবে। যেহেতু এর পরিচালনায় একজন মানুষই জড়িত, তাই আমি বলবো রেফারি যদি কোনো ভুল সিদ্ধান্ত নিতে চান তবে তাকেই তা নিতে দিন। সবাই রেফারিকে গালিগালাজ করুন, কিন্তু খেলার গতি কমিয়ে দিয়েও যদি ভুল করা হয় তাহলে এর কোনো মানে হয় না। লিগ টেবিলের 3 নম্বরে আছে ইউনাইটেড। সব ঠিকঠাক থাকলে আগামী মৌসুমে আবারও চ্যাম্পিয়ন্স লিগে ফিরবে ইংলিশ জায়ান্টরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। আবারও কাতালুনিয়ায় ফিরছেন লিওনেল মেসি, তবে ফুটবলার হিসেবে নন, ক্লাবের মালিক হিসেবে।
স্পেনের পঞ্চম টায়ারের ক্লাব ইউনিও স্পোর্টিভা কর্নিয়ার নতুন মালিক এখন আর্জেন্টাইন কিংবদন্তি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয় ক্লাবের ওয়েবসাইট। বিবৃতিতে জানানো হয়, কাতালান ফুটবলের সঙ্গে নিজের সম্পর্ক এবং এখানকার ফুটবল উন্নয়নে এই সিদ্ধান্ত নিয়েছেন মেসি। সাম্প্রতিক ব্যর্থতায় বারবার অবনমন ঘটলেও ইতিহাস বেশ সমৃদ্ধ কর্নিয়ার। 1951 সালে গঠন করা হয়। এই ক্লাবের মাধ্যমে উঠে এসেছেন জর্দি আলবা, ডেভিড রায়াদের মতো কিংবদন্তি ফুটবলাররা। কর্নিয়ার শতভাগ মালিকানা কিনে নিয়েছেন মেসি। তবে এটাই ক্লাবের মালিকানায় মেসির প্রথম অংশীদারিত্ব নয়। এর আগে উরুগুয়ের চতুর্থ বিভাগের ক্লাব দেপোর্টিভো LSM এর মালিকপক্ষেও নাম লিখিয়েছেন। নিজের জন্মভূমিতে একটা ক্লাবের নীতি নির্ধারণী পর্যায়ে আছেন 8 বারের ব্যালনজয়ী এই মহাতারকা। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দশ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল লেবানন, দ্রুত ইরান যুদ্ধ শেষ হবে পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প। চুক্তির জন্য পাকিস্তান সফর করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের রাতভর রুশ হামলায় নিহত অন্তত 18, বিধ্বস্ত বিভিন্ন শহর। পাল্টা আক্রমণে রাশিয়াতেও প্রাণহানি। শান্তি আলোচনার পথ অনিশ্চিত বলছেন বিশ্লেষকরা। এবং ক্ষমতায় এসেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের সম্পদ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মালিহা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।